আমরা এখানে একজন আমেরিকান লোককে দেখি যে প্লুটোনিয়াম কিনতে এসেছে। তাদের চুক্তি সম্পন্ন হওয়ার আগেই সেখানে কিছু পুলিশ চলে আসে। তারা তার ভ্যান সাইড করতে বলে, কিন্তু তার কথা বলার ধরনে পুলিশের সন্দেহ হয়। তাই পুলিশ ভ্যানটি তল্লাশি করার সিদ্ধান্ত নেয়। ভ্যানে এত মানুষকে দেখে তারা ব্যাকআপ ডাকতে যাবে, ঠিক তখনই সেই আমেরিকান তাদের সবাইকে মেরে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। গুলির আওয়াজে সেখানে হুড়োগুড়ি পড়ে যায় এবং এই সুযোগে সেই আমেরিকান প্লুটোনিয়াম নিয়ে ভিড়ের মাঝে হারিয়ে যায়। পুলিশ যখন জায়গাটি তদন্ত করে তখন তারা প্লুটোনিয়ামের ট্রেস পায়, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে চুরি হওয়া প্লুটোনিয়াম এই শুট আউটের আগেই এখানে রাখা হয়েছিল। সেই আমেরিকান পালানোর সময় সিসিটিভিতে ধরা পড়ে, কিন্তু তার আসল পরিচয় এখনো সামনে আসেনি। যখন হার্লি এটি নিউজে দেখে তখন চেহারাটি তার পরিচিত বলে মনে হয়। এরপর হার্লি আইরিনের কাছে যায় এবং সেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, ভালো করে দেখো এই চেহারাটি, তোমারও পরিচিত মনে হচ্ছে কিনা, নাকি শুধু আমারই? কিন্তু আইরিন কাছে বলে, না, এটা সে হতে পারে না, তাকে তো বহু বছর আগে ড্রোন হামলায় মেরে ফেলা হয়েছে, তার বেঁচে থাকা অসম্ভব। কিন্তু হার্লির পুরো বিশ্বাস ছিল যে এটি সেই ব্যক্তি, কারণ সিআইএ কখনোই তার লাশ পায়নি। জানা যায় যে লোক প্লুটোনিয়াম চুরি করে পালিয়েছিল সে একসময় সিআইএর হয়ে কাজ করত এবং তাকে হার্লি ট্রেনিং দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে নিজের দেশের সাথেই গাদ্দারি করে এবং একজন ভাড়াটে সৈনিক বা মার্সিনারি হয়ে যায়। যারা তাকে দেখেছে তারা তাকে ঘোস্ট নামে চেনে, যে শুধুমাত্র টাকার জন্য কাজ করে। হার্লি বুঝতে পারে যে যদি সে এর সাথে জড়িয়ে থাকে তবে নিশ্চিত বড় কোনো বিপদ হতে যাচ্ছে, তাই তাদের দ্রুত কাজ করতে হবে। আইরিন জানতে পারে যে ইস্তাম্বুলের একজন অস্ত্র ব্যবসায়ী কয়েকদিন আগেই রাশিয়া থেকে একটি নিউক্লিয়ার ট্র্যাকার কিনেছে। এটি কোনো কাকতলীয় ঘটনা হতে পারে না, নিশ্চয়ই সে এটি ঘোস্টের কাছে বিক্রি করতে যাচ্ছিল। এরপর হার্লি মাইকের কাছে যায়, কারণ তাকে শেষ পার্টটি শেখানো বাকি ছিল। সে ইচ্ছেকৃতভাবে তাদের সামনে ক্যাটরিনার সেই ভিডিওটি প্লে করে দেয়, যা মাইক সেদিন তার ফোন থেকে রেকর্ড করেছিল। মাইক তাকে ভিডিওটি বন্ধ করতে বলে, কিন্তু হার্লি ভলিউম আরও বাড়িয়ে দেয়। এতে মাইকের রাগ ট্রিগার হয়ে যায় এবং সে হার্লির ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হার্লি কেবল দিয়ে তার গলা চেপে ধরে বলে, তুমি খুব বড় ভুল করেছো, তোমার আবেগ তোমার সিদ্ধান্তের মাঝে চলে আসে, ভবিষ্যতে কখনো আবেগকে ব্যক্তিগত হতে দেবে না, না হলে জান হাতছাড়া হয়ে যাবে। মাইক তার কথা ভালোভাবে বুঝতে পারে। এরপর তাকেও মিশনের অংশ করে নেওয়া হয়। পরের দিন তারা 3 জন ইস্তাম্বুল যায়, যেখানে আনিকা নামের আরেকজন সিআইএ এজেন্ট তাদের সাথে যোগ দেয়। তারা অস্ত্র ব্যবসায়ীর পিছু নেয় এবং দেখে যে সে হোটেলে ঢোকার আগে কারোর সাথে কথা বলছিল। হার্লি তাদের অপেক্ষা করতে বলে, কিন্তু মাইক তার আদেশ না মেনে খুব চতুরতার সাথে সেই দ্বিতীয় লোকটির ফোন চুরি করে নেয়। যখন তারা এটি হ্যাক করে তখন জানতে পারে যে কাল একটি মিটিং হতে যাচ্ছে এবং তাদের সন্দেহ সঠিক ছিল। ঘোস্ট তাদেরই ট্রেনিং দেওয়া সৈনিক, যে এখন তাদের ধ্বংস করতে উঠে পড়ে লাগেছে। তার কাছে ট্র্যাকার ছিল, এখন তার একজন পদার্থবিজ্ঞানীর প্রয়োজন যে সেগুলোকে যুক্ত করতে পারে। ওদিকে আমরা কিছু ইরানি লোককে দেখি যারা ঘোস্টের সাথে দেখা করতে এসেছে। এই লোকেরাই তাকে প্লুটোনিয়াম চুরি করার এবং তা যুক্ত করে নিউক্লিয়ার বোমা বানানোর কাজ দিয়েছিল, যাতে তারা আমেরিকায় আতঙ্ক ছড়াতে পারে। এদিকে আনিকা জানায় যে ট্রানজ্যাকশন হয়ে গেছে এবং পদার্থবিজ্ঞানী যে কোনো মুহূর্তে বের হবে। মাইক হোটেলের সামনে থেকে বের হওয়া প্রতিটি মানুষের ছবি তুলতে থাকে এবং অবশেষে তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পায়। তারা দ্রুত তার গাড়ির পিছু নেয় এবং হোটেলের কাছে আসে যেখানে ওই বিজ্ঞানী আজ রাতে থাকার পরিকল্পনা করেছিল। তারা তার পাশের রুমটি বুক করে এবং প্রতিটি মুভমেন্টের উপর নজর রাখতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল বিজ্ঞানীকে ধরা এবং পথের কাঁটা দূর করা। হার্লি তাদের প্রতি 15 মিনিটে আপডেট দিতে বলে। এদিকে আনিকা একটি সুইচ বোর্ডের ভেতরে স্পাই ক্যামেরা লাগায় যাতে তারা সব দেখতে পায়। বিজ্ঞানী তো আরামসে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাইক 1 সেকেন্ডের জন্য তার উপর থেকে নজর সরায় না। আনিকা মাইকের কাছে এসে সহানুভূতি দেখানোর চেষ্টা করে, কিন্তু মাইকের পুরো ফোকাস তখন টার্গেটের উপর। তারা কথা বলছিল কি এমন সময় ঘোস্ট হঠাৎ তাদের স্পাই ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই ঘোস্টের লোক তাদের মারার চেষ্টা করে এবং আনিকার মাথায় বন্দুক ঠেকায়। এই প্রথম মাইক আর আনিকা বড় বিপদে পড়েছিল, কারণ ঘোস্ট সবসময় তাদের চেয়ে এক ধাপ এগিয়েছিল। ঘোস্ট তাদের কাছে হার্লির অবস্থান জানতে চায়, কিন্তু কেউ মুখ খোলে না। এদিকে হার্লি যখন 15 মিনিটে কোনো সিগন্যাল পায় না, সে বুঝে যায় কিছু একটা গড়বড় হয়েছে। ঘোস্ট তাদের মারবেই, এমন সময় হার্লি ঠিক সময় সেখানে পৌঁছে যায়। তারা সবাইকে মেরে ফেললেও ঘোস্ট আবারও তাদের হাত ফসকে পালিয়ে যায়। ভাগ্যক্রমে তারা ওই বিজ্ঞানীকে ধরে ফেলেছিল। তারা তাকে হোটেল থেকে দূরে নিয়ে যায় এবং হার্লি পেট্রোল ঢেলে তাকে জেরা করতে শুরু করে। এই ফাঁকে মাইক জিজ্ঞেস করে ওই লোকটা কে ছিল এবং কেন সে আপনার পেছনে পড়েছে, কিন্তু হার্লি তখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মুডে ছিল না। সে মাইককে রুমের চাবি দিয়ে তার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে বলে। মাইক শুধু ওই লোকটার কথাই ভাবছিল, কিন্তু আনিকা তাকে বিশ্রাম নিতে বলে এবং জানায় ঘোস্টকে তারা কাল খুঁজে বের করবে। কিন্তু এই কথা শোনা মাত্রই মাইক সতর্ক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে তার নাম ঘোস্ট? আনিকা বলে হার্লি আমাকে বলেছে, কিন্তু মাইক বুঝে যায় যে সে মিথ্যা বলছে। সে সাথে সাথে আনিকার গলা চেপে ধরে এবং জিজ্ঞেস করে তুমি কার জন্য কাজ করো? আনিকা বারবার মিথ্যা বলছিল, যার পর মাইক তার নিজস্ব পদ্ধতিতে সত্য বের করতে শুরু করে। সে আনিকার মুখ পানিতে ডুবিয়ে রাখে যতক্ষণ না সে সত্য বলে। জানা যায় যে সে আসলে একজন ইরানি গুপ্তচর, যে প্রতিটি খবর ইরানি সরকার পর্যন্ত পৌঁছে দিচ্ছিল। এরপর সে তাকে হার্লির কাছে নিয়ে যায়। হার্লি বলে তুমি ঠিকই ধরেছ মাইক,
একজন ইরানি গুপ্তচরকে ভাঙা এত সহজ নয়। সে জানতে পেরেছিল যে আনিকা কাকে তথ্য দিচ্ছিল এবং ভাগ্যক্রমে সে ছিল তার ভালো বন্ধু। হার্লি বলে, আমি তার সাথে দেখা করতে যাচ্ছি এবং তুমি এই বিষয়ে কাউকে কিছু বলবে না। এরপর হার্লি তার ওই ইরানি বন্ধুর সাথে দেখা করতে যায়, যে জানায় আনিকা আসলে তার ভাগ্নি এবং সেই তাকে হার্লির ওপর নজর রাখার জন্য পাঠিয়েছিল, যদিও সে তাদের বিরুদ্ধে ছিল না, শুধু জানতে চেয়েছিল সিআইএ কি করছে। হার্লি জানতে পারে যে এই সবকিছুর পেছনে রয়েছে জেনারেল রুস্তুমি এবং তাদের ডিফেন্স মিনিস্টার বেহেরুজ, কারণ তারা ইরান এবং আমেরিকার মধ্যে হওয়া নিউক্লিয়ার ট্রিটি মোটেই পছন্দ করছিল না এবং তারা ওই আমেরিকান ভাড়াটে সৈনিক ঘোস্টকে বেছে নিয়েছিল। এর আগেই সে আরো কিছু জানাতে পারে, ঘোস্ট যে ওখানে চুপচাপ লুকিয়েছিল সে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে হার্লিকে ধরে তার আস্তানায় নিয়ে যায়, যেখানে সে তাকে ভীষণ টর্চার করে। ঘোস্ট তাকে নিজের পিঠে আগের নির্যাতনের দাগগুলো দেখায়, যা ইরানি সন্ত্রাসীদের কারণে হয়েছিল। ঘোস্ট বলে, তুই আমাকে বাঁচাতে পারতি হার্লি, কিন্তু তুই তা করিসনি, আমাকে তাদের হাতে মরার জন্য ছেড়ে দিয়েছিস। তবে নিজের এই অবস্থার জন্য আমি আজ পর্যন্ত তাদের দোষ দিইনি, কারণ তারা তো আমাকে ছেড়ে দিয়েছিল, তুই ছিলি যে আমাকে ধোঁকা দিয়েছিলি। কিন্তু হার্লি তাকে বোঝায় যে কেউ তাকে ধোঁকা দেয়নি, যদি সে নির্দেশ মেনে অর্ডার ফলো করত তাহলে সে আরো 10 জন মানুষের প্রাণ বিপন্ন করত, আর হার্লি তা হতে দিতে পারত না। মাইকও জানতে পারে যে ঘোস্ট তাদের কিডন্যাপ করে নিয়েছে, কিন্তু আফসোস এখন এই মিশন ইরানি ইন্টেলিজেন্স এবং সিআইএ এর হাতে চলে গিয়েছিল। আইরিন বলে, তোমার কাজ শেষ, এখন তুমি বাড়ি যাচ্ছ। কিন্তু মাইক তো অর্ডার মানার পাত্র ছিল না, সে তাদের ট্র্যাকার চুরি করে নেয় এবং যে ইরানি অফিসাররা আনিকাকে নিয়ে যাচ্ছিল তাদের মেরে আনিকাকে উদ্ধার করে। তাদের কাছে এখন ডিফেন্স মিনিস্টার বেহেরুজের লাইভ লোকেশন ছিল, যা অনুসরণ করে তারা দ্রুত ওই নিউক্লিয়ার বোমের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এই ফাঁকে ঘোস্ট হার্লিকে নির্মমভাবে টর্চার করে এবং ওই নতুন ছেলেটার সম্পর্কে জানতে চায়, কিন্তু হার্লি মরে গেলেও মাইকের কথা কিছুতেই বলে না। সে বলে, সেও তোর মতো পাগল, সবসময় নিজের মনের কথা শোনে, আমি নিজেও জানি না সে এখন কোথায়। হঠাৎই ঘোস্ট পানিতে হাই ভোল্টেজ তার ফেলে দেয়, যার ফলে হার্লি বড় শক খেয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তাকে আরও টর্চার করা হয় এবং হঠাৎই হার্লি রাগের মাথায় ঘোস্টের কান কেমড়ে ছিঁড়ে ফেলে। সে ঘোস্টকে আরও রাগাতে চায় যাতে সে তাকে মেরে ফেলে, কিন্তু ঘোস্ট তাকে এত সহজে মারতে চায়নি। বেহেরুজ বলে, কাজ শেষ, দ্রুত পার্সোনাল ম্যাটার খতম করো, আমাদের আরও কাজ আছে। কিন্তু হার্লি বলে, সে তোমার সাথে খেলছে, এই বোম তোমার জন্য নয়, তার নিজের জন্য। এর আগেই তারা কিছু বুঝতে পারে, ঘোস্ট সেখানে উপস্থিত প্রত্যেকটা মানুষকে মেরে ফেলে। সে দ্রুত বোমের কাউন্টডাউন শুরু করে দেয় এবং আগামী 19 মিনিটে এই নিউক্লিয়ার বোম এমন জায়গায় ফাটতে যাচ্ছে যে জায়গাটিকে সে সবচেয়ে বেশি ঘৃণা করত। এদিকে মাইক বেহেরুজকে বুসরণ করে তার লোকেশনে পৌঁছায়, যেখানে সে দেখে যে কিছু লোক গোপনে একটি টানেলে যাচ্ছে। সে দেরি না করে ভেতরে ঢোকে, কিন্তু সামনে গিয়ে দেখে একটি গেটে তালা লাগানো। আনিকা সহজেই তালা খুলে দেয়, যার পর সে এগিয়ে যেতে বলে। একটু দূরে যেতেই সে বেহেরুজকে পায়, যে মারাত্মক আহত ছিল। বেহেরুজই তার আঙ্কেলকে মেরেছিল, তাই সে রাগের মাথায় তাকে গুলি করে দেয়। গুলির আওয়াজ শুনে ঘোস্ট সতর্ক হয়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। ওদিকে মাইকও বুঝে যায় যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে, তাই সে তার গাড়ি দিয়ে সবাইকে উড়িয়ে সরাসরি টানেলের ভেতরে ঢুকে পড়ে। যদিও দ্রুত তার গাড়ি একটি গ্যাস পাইপলাইনে আটকে যায় এবং বড় বিস্ফোরণ হয়, যার ফলে সিআইএ জেনে যায় তারা কোথায় আছে। মাইক দ্রুত হার্লির কাছে গিয়ে তাদের বাঁচায়, কিন্তু হার্লি তাকে বলে, নিউক্লিয়ার বোম এখন ঘোস্টের কাছে, তোমাকে তাকেই ধরতে হবে। মাইক দেরি না করে ঘোস্টের পিছু নেয় এবং দেখে যে সে বোট নিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু সে এমনটা করার আগেই মাইক তার বোটে ঝাঁপিয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে জবরদস্ত ফাইট হয় এবং বোটটি ফুল স্পিডে এগিয়ে চলছিল। ঘোস্ট তাকে মারার জন্য একটি ছুরি বের করে বলে, তুই ওই বোম আটকাতে পারবি না, ঠিক যেভাবে ওই বিচে নিজের গার্লফ্রেন্ডকে মরতে আটকাতে পারিসনি। ব্যাস, এই কথা শোনা মাত্র মাইক তার ওপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে ঘোস্ট তার ওপর ভারী পড়তে শুরু করে। এই ফাঁকে হার্লি হেলিকপ্টার থেকে তার বোটের পিছু নিচ্ছিল। প্রথমে তার মনে হয়েছিল সে সমুদ্রে মরতে চায়, কিন্তু পরে তার মনে পড়ে যে এখান থেকে কিছু কিলোমিটার দূরে ইউএস নেভির বেস আছে। সে বুঝে যায় যে ঘোস্ট ইউএস নেভিকে উড়িয়ে দিতে চায়, যার পর সে আইরিনকে অ্যালার্ট জারি করতে বলে। এদিকে ঘোস্ট যে মাইককে মারবেই এমন সময় বলে, আমার মনে হয় হার্লি তোকে ঠিক করে শেখায়নি যে কখনো কিছু পার্সোনাল নিতে হয় না। এই বলে যখন মারতে যাবে ঠিক তখনই মাইক তার ছুরির ব্লেডটি ধরে ফেলে এবং বলে, ওরা আমাকে সবার আগে এটাই শিখিয়েছিল। এই বলে সে ঠিক একইভাবে তার গলায় ছুরি ঢুকিয়ে দেয়, যেভাবে হার্লি তাকে শিখিয়েছিল। ঘোস্ট মারা যায় এবং মাইক দেখে যে বোমটি ফাটতে আর মাত্র 3 মিনিট বাকি, তাই সে দ্রুত বোটটিকে ইউএস নেভি থেকে দূরে নিয়ে যেতে শুরু করে। ওদিকে নেভির লোকেরা বোটটি উড়িয়ে দেওয়ার জন্য মিসাইল রেডি করে। আইরিন তাদের এমনটা করতে নিষেধ করে, কারণ বোটে মাইকও ছিল, কিন্তু তারা যদি এমনটা না করে তাহলে বোম ডেটোনেট হয়ে যাবে। হার্লি মাইককে বোমটি পানিতে ফেলে দিতে বলে, কিন্তু মাইক তা শোনে না। সে বোটটিকে যত দূরে সম্ভব নিয়ে যেতে চায়, এমনকি এতে যদি তার প্রাণও চলে যায়। কিন্তু হার্লি তাকে জানায় যে ইউএস নেভি আর 20 সেকেন্ডের মধ্যে তার বোট উড়িয়ে দেবে, সে আর দূরে যেতে পারবে না। শুনে মাইক রাজি হয়ে বোমটি পানিতে ফেলে দেয়। দড়ির সাহায্যে তারা মাইককে ওপনে টেনে নেয় এবং নেভিও ফায়ার করে না যখন তারা জানতে পারে যে বোটে বোম ছিল না। দ্রুত বোমটি ডেটোনেট হয়ে যায়, যার ফলে সমুদ্রে 1000 ফুট গভীর শৃঙ্খল তৈরি হয়। এই বিস্ফোরণ এত বড় ছিল যে সমুদ্রে 1000 ফুট উঁচু ঢেউ ওঠে এবং সুনামি চলে আসে। হার্লির হেলিকপ্টার ব্যালেন্স হারিয়ে ক্র্যাশ করতে শুরু করে, কিন্তু পাইলট টিমতো সামলে নেয়। ওদিকে নেভি আর শহর সবকিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে এত বড় নিউক্লিয়ার এক্সপ্লোশনেও কারো প্রাণ যায়নি। মাইক বলে,
আপনার আমার জন্য আসা উচিত হয়নি, কিন্তু হার্লি জানতো যে যদি সে এমনটা না করত তাহলে হয়তো আরও একটা ঘোস্ট জন্মাতো। যদিও সে মজা করে বলে এটার অভ্যেস করে নিস না জানো। এরপর মাইক মিশন শেষ করে দুবাইতে ছুটি কাটাতে যায়। এভাবেই এই রোমহর্ষক গল্পটি শেষ হয়। তো গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গুড বাই।